গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা জৈব সংশ্লেষ দশা বা অন্ধকার দশা নিয়ে আলোচনা করব। দেখো, সালোক সংশ্লেষের যেসব পর্যায়ক্রমিক বিক্রিয়াগুলি সরাসরি আলোর ওপর নির্ভরশীল নয়, মূলত কতকগুলি উৎসেচকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তাকেই আমরা আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বলে থাকি। দেখো, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম যে দশাটিকে অন্ধকার দশা বলেছিলেন, পরবর্তীকালে আমরা দেখেছি বেনসন, কেলভিন এনারা ওই নামটা একটু পরিবর্তন করে অন্ধকার দশার পরিবর্তে আলোক নিরপেক্ষ দশা দিয়েছিলেন। এখন এই আলোক নিরপেক্ষ দশা আমরা যদি একটু খেয়াল করি, এই দশায় কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং সেই কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে। আলোক দশায় উৎপন্ন যৌগগুলো এক্ষেত্রে ইউজড হয় এবং ফাইনালি এখান থেকে আমরা গ্লুকোজ নামক শর্করা পাই। তো এক্ষেত্রে দেখো, আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে এই আলোক নিরপেক্ষ দশাকে আমরা তিনটে উপদশায় বা ফেজে ভাগ করে থাকি। এক হচ্ছে অঙ্গারাত্মীকরণ দশা বা কার্বন অ্যাসিমিলেশন ফেজ বা কার্বক্সিলেশন ফেজ। দুই হচ্ছে বিজারণ দশা বা রিডাকশান ফেজ। এবং তিন হচ্ছে পুনরুৎপাদন দশা বা রিজেনারেশন ফেজ। তো আমরা এই তিনটে দশাতেই মূলত এই আলোক নিরপেক্ষ দশার ঘটনাগুলি ঘটে থাকে। এর পাশাপাশি আরেকটা উপফেজ হচ্ছে সংশ্লেষ দশা, যেক্ষেত্রে গ্লুকোজ উৎপাদিত হয়। তো যদি এই গ্লুকোজ উৎপাদনটাকেও আমরা এই দশার অন্তর্গত করি, তাহলে এই আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশার চারটে ধাপ বা পর্যায় এসে যাচ্ছে। এক, অঙ্গারাত্মীকরণ দশা। দুই, কার্বনের বিজারণ দশা। তিন, সংশ্লেষ দশা। এবং চার, পুনরুৎপাদন দশা। তো আজকে আমরা এই যে চারটে দশার কথা বলছি, এটা প্রথম বিজ্ঞানী কেলভিন 1952 খ্রিস্টাব্দে পর্যবেক্ষণ করেন। পরবর্তী সময়ে বিজ্ঞানী কেলভিন, বেনসন এবং ব্যাসাম এরা 1956 খ্রিস্টাব্দে C14 আইসোটোপ প্রয়োগ করে এই ঘটনাগুলোকে খুব বিস্তৃত বর্ণনা দেন। তো যেহেতু এই দশায় যে চক্রাকার ঘটনা আমরা যেটা পরে দেখাবো সেটা বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছিলেন, সেই জন্য তার নামে এটাকে আমরা কেলভিন চক্র বলে থাকি। তাহলে আলোক নিরপেক্ষ দশার ঘটনাগুলো, জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো যে চক্রাকার পথ ধরে আবর্তিত হয় তাকেই আমরা কেলভিন চক্র বলি। কিন্তু বিজ্ঞানী কেলভিন যখন এটা আবিষ্কার করেছিলেন, তিনি নাম দিয়েছিলেন পিসিআরসি, অর্থাৎ ফটোসিনথেটিক কার্বন রিডাকশান সাইকেল। তো এই ফটোসিনথেটিক আমরা যদি দেখি যে ফটোসিনথেটিক কার্বন রিডাকশান সাইকেল বা কেলভিন চক্র, এর মূল ধাপ ছিল কিন্তু চারটে। আমরা সেটা নিয়েই এখন আলোচনা করব। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যদি আমি তোমাদের দেখাতে চাই, তাহলে দেখো, প্রথমেই রয়েছে কার্বক্সিলেশন দশা, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড আসছে, সেখানে রুবিস্কো উৎসেচক সাহায্য করছে, কোষস্থ যৌগ রাইবিউলোজ বিসফসফেটের সাথে ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি হচ্ছে 3-ফসফোগ্লিসারেট। এই পর্যন্ত যে অংশটা, এটাকেই বলা হচ্ছে কার্বক্সিলেশন। কারণ কেমিস্ট্রির ভাষায় কার্বক্সিলেশন কথাটার অর্থ হচ্ছে যদি কোনো যৌগের সাথে কার্বনের অ্যাড হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, তাকেই কার্বক্সিলেশন বলে। যেহেতু বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড কোষস্থ যৌগের সাথে অ্যাসিমিলেট অর্থাৎ অঙ্গীভূত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কার্বনের অঙ্গারাত্মীকরণও বলে থাকি। তার মানে এই যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড আরইউবিপির সাথে যুক্ত হয়ে 3-ফসফোগ্লিসারেট তৈরি করল, এই পর্যন্ত হচ্ছে কার্বক্সিলেশন দশা। এরপর দেখো, এই যে 3-ফসফোগ্লিসারেট আমরা যেটা দেখলাম, এই 3-ফসফোগ্লিসারেট থেকে আমাদের তৈরি হবে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। এই যে স্টেপটা 3-ফসফোগ্লিসারেট থেকে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট,
এই স্টেপটায় বিজারণ ঘটে এবং আলোক দশায় উৎপন্ন হওয়া দুটি প্রোডাক্ট, তোমরা জানো আলোক দশায় এটিপি উৎপন্ন হয় এবং এনএডিএইচ উৎপন্ন হয়, এই দুটো যৌগ এখানে ব্যবহৃত হয় এবং পরপর দুটো রিয়াকশানের মাধ্যমে গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়। আমরা দেখাবো যে এই স্টেপটাকে, অর্থাৎ এই যে পর্যায়, এই পর্যায়টাকে বলা হচ্ছে বিজারণ দশা। এইবার যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হলো, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেটের মধ্যে একটা অংশ গ্লুকোজ উৎপাদনে ব্যবহৃত হবে এবং গ্লুকোজ তৈরি হবে, এটাকে বলে সংশ্লেষ দশা, গ্লুকোজ সংশ্লেষ হচ্ছে, এবং বাকি অংশ তারা নিজেদের মধ্যে ধারাবাহিকভাবে একাধিক রিয়াকশানের মাধ্যমে পুনরায় ওই রাইবিউলোজ বিসফসফেটকে ফিরিয়ে দেবে। তাহলে নিজেদের মধ্যে একাধিক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় আরইউবিপিকে ফিরিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন দশা। তাহলে কি কি দাঁড়ালো? কার্বক্সিলেশন দশা, বিজারণ দশা, সংশ্লেষ দশা এবং পুনরুৎপাদন দশা। এই চারটি দশার মাধ্যমে দেখো একটা সাইক্লিক্যাল পথ ঘটছে, একটা চক্রাকার পথ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকছে, এই চক্রটা ঘটতে থাকছে আর এখান থেকে গ্লুকোজ উৎপাদন হচ্ছে। তো এই ধারাবাহিক পদ্ধতিটাকেই আমরা বলছি কেলভিন চক্র বা অন্ধকার দশার ঘটনা বলি। এবার আমরা বিজ্ঞানী কেলভিন, এই কেলভিন চক্র যখন প্রথম প্রকাশ করেন, তিনি যে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে এটা উপস্থাপন করেছিলেন, আমরা এখানে সেটাকে উপস্থাপন করব। প্লান্ট ফিজিওলজির বিখ্যাত বই তেজেন জাইগারের যে বই, তার 3rd এডিশন থেকে আমরা এটাকে নিয়ে বাংলায় অনুবাদ করেছি। অর্থাৎ বিজ্ঞানী কেলভিন যে চক্রাকার শব্দচিত্রের মাধ্যমে এই কেলভিন চক্রের যে 4টে ফেজ উপস্থাপন করেন, আমরা সেটাই এখানে দেখাবো। তোমরা নর্মাল সালোক সংশ্লেষের যে রাসায়নিক সমীকরণ সেখানে দেখেছো যে সেক্ষেত্রে 12 অণু, আমরা যদি দেখি যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপাদন করে। এটা তো তোমরা ক্লাস 9 থেকেই জেনে আসছো। কিন্তু এক্ষেত্রে বিজ্ঞানী কেলভিন তিনি 3 অণু কার্বন ডাই অক্সাইড নিয়ে এটাকে বুঝিয়েছিলেন। এই দেখো 3 অণু কার্বন ডাই অক্সাইড নিয়ে এটা দেখিয়েছিলেন, কারণ এই 3 অণু কার্বন ডাই অক্সাইড নিয়ে, 3 অণু আরইউবিপি নিয়ে 6 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়। যদি এটা 6 অণু নিয়ে করতেন তাহলে এখানে 12 অণু হতো এবং এখানে ধরানো মুশকিল হতো এবং খুব জটিল হতো। তো এখানে বিজ্ঞানী কেলভিন স্বীকার করে নিয়েছিলেন যে আলোচনার সুবিধার্থে আমরা এখানে 3 অণু কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডল থেকে অঙ্গারাত্মীকরণে দেখাচ্ছি, কিন্তু বাস্তবে উদ্ভিদরা যখন সালোক সংশ্লেষ করে 3 অণু না, তারা 6 অণু কার্বন ডাই অক্সাইডকে নেয়। কারণ কমপক্ষে একটা গ্লুকোজ অণু তৈরি করতে গেলে তার মধ্যে 6টা কার্বন থাকে, তাই 3 অণু কার্বন ডাই অক্সাইড যদি ক্রেডিট হয় তাহলে 3টে কার্বন ক্রেডিট হয়, যা 1 অণু গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট নয়। কিন্তু আমরা এখানে আলোচনার সুবিধার জন্য 3 অণু ধরে নেব। তো আমরা প্রথমেই এখানে 3টে স্টেপে আলোচনা করব। প্রথমেই আসছি আমরা অঙ্গার আত্মীকরণ ফেজ বা কার্বন অ্যাসিমিলেশন ফেজ। দেখো প্রথমেই বলি যে বায়ুমণ্ডল থেকে 3 অণু কার্বন ডাই অক্সাইড যখন প্রবেশ করছে তখন কোষে কিন্তু আরইউবিপি অর্থাৎ রাইবিউলোজ 1,5 বিসফসফেট নামক কোষস্থ যৌগ মজুদ থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় এই আরইউবিপি থাকে। সেখানে একটি বিশেষ উৎসেচক যার নাম হচ্ছে রুবিস্কো রাইবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, এত বড় নাম এনজাইমটার। এই রুবিস্কো উৎসেচকের কার্বক্সিলেজ অ্যাক্টিভিটির জন্য সে কী করছে না, বায়ুমণ্ডল থেকে 3 অণু কার্বন ডাই অক্সাইডকে 3 অণু আরইউবিপির সাথে যুক্ত করছে। মনে রাখতে হবে 1 অণু আরইউবিপির মধ্যে আরইউবিপির মধ্যে 5টা কার্বন, একটা ফসফেট থাকে। তাহলে 3 অণু আরইউবিপির মধ্যে কি রয়েছে? 3 5 15টা কার্বন এবং 3টে ফসফেট। অপরদিকে বায়ুমণ্ডল থেকে 3 অণু কার্বন ডাই অক্সাইড আসছে, যার মধ্যে 3টে কার্বন রয়েছে। তাহলে এখানে 15টা কার্বন, 3 5 15 আর এই 3টে অর্থাৎ 18টা। তাহলে 18টা কার্বন আমার পাওয়া যাচ্ছে, যার মধ্যে বায়ুমণ্ডল থেকে ক্রেডিট হয়েছে 3টে কার্বন আর 15টা কার্বন কোষস্থ যৌগ আরইউবিপির মধ্যে ছিল। এইগুলো যুক্ত হয়ে
15 আর 3 18টা কার্বন বিশিষ্ট 6 অণু পিজিএ তৈরি করছে। অর্থাৎ এক্ষেত্রে টোটাল কার্বন সংখ্যা হচ্ছে 18 এবং এদের যে প্রোডাক্ট পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে 3 কার্বন যৌগ। তাহলে 3 কার্বনযুক্ত যৌগ পিজিএ তৈরি হচ্ছে, যা সালোক সংশ্লেষে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ, যার একটা অণুর মধ্যে 3টে কার্বন আছে। তাহলে এখানে যদি মোট 18টা কার্বন হয় তাহলে 3 6 18টা, অর্থাৎ 6 অণু হতে হবে। মনে রাখবে, জ অণু কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে প্রবেশ করে তার দ্বিগুণ সংখ্যায় পিজিএ তৈরি হয়। এখন আবার বলছি যে এই অঙ্গারাত্মীকরণ কথাটার মানে কোষস্থ যৌগ আরইউবিপির সাথে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড এসে অ্যাড হওয়া। যেহেতু কার্বন এসে কোষস্থ যৌগের সঙ্গে অ্যাড হচ্ছে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে অঙ্গারাত্মীকরণ। তাহলে প্রথম পর্যায়ে অঙ্গারাত্মীকরণে কি ঘটলো না, বায়ুমণ্ডল থেকে 3 অণু কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রবেশ করে 3 অণু আরইউবিপির সাথে যুক্ত হয়ে 6 অণু পিজিএ তৈরি করলো। এই পর্যন্ত হচ্ছে আমার প্রথম। তাহলে এইখান থেকে আমরা যদি শুরু করি, এই পিজিএ গঠন পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ। তাহলে প্রথম পর্যায়টা আমরা আবার বলছি, প্রথম পর্যায়টার নাম কার্বক্সিলেশন বা অঙ্গারাত্মীকরণ। এই পর্যায়ে বায়ুমণ্ডল থেকে 3 অণু কার্বন ডাই অক্সাইড আমাদের পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রবেশ করে পাতার মেসোফিল কলার কোষের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে যে রবিষ্ক উৎসেচক থাকে তার দ্বারা এই কার্বন ডাই অক্সাইড আরইউবিপির সাথে যুক্ত হয়ে 6 অণু পিজিএ গঠন করে। এই পিজিএ হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ, সেই জন্য একে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট বলে। মনে রাখবে, যখন কোনো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম উৎপন্ন স্টেবল প্রোডাক্ট যেটা হয়, অর্থাৎ প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ যেটা হয়, এখানে যেটা পিজিএ, তার এক অণুর মধ্যে কটা কার্বন থাকে, কারণ পিজিএর মধ্যে 3টে কার্বন থাকে। তো মনে রাখবে, এই ধরনের রাসায়নিক বিক্রিয়া বা পাথওয়েগুলোর মধ্যে প্রথম উৎপন্ন যৌগের একটা অণুতে যটা কার্বন থাকে সেই সংখ্যা অনুযায়ী সেই পাথওয়েটার নামকরণ হয়। যেহেতু সালোক সংশ্লেষের এই বিক্রিয়ার প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ পিজিএ, যার একটা অণুতে 3টে কার্বন রয়েছে, সেই জন্য এই চক্রাকার পদ্ধতির নাম হয়েছে C3 চক্র। কেন কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়? তার কারণ হচ্ছে এই বিক্রিয়া পথের মাধ্যমে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হচ্ছে পিজিএ, যার একটা অণুর মধ্যে 3টে কার্বনের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই জন্য আমরা কেলভিন চক্রকে বা ফটোসিনথেটিক কার্বন রিডাকশান সাইকেলকে C3 চক্র বলে থাকি। এবার আসছি আমরা দ্বিতীয় পর্যায়ে বিচারণ। খেয়াল রাখতে হবে, দ্বিতীয় পর্যায়টা ঘটে আলোক দশায় উৎপন্ন দুটো প্রোডাক্ট দ্বারা। আলোক দশায় আমরা জেড স্কিম পড়াতে গিয়ে দেখেছি সেখানে দুটো প্রোডাক্ট তৈরি হয়, একটা এটিপি আর একটা এনএডিএইচ। তো আলোক দশায় উৎপন্ন হওয়া এটিপি এবং এনএডিএইচ দ্বারা এই দ্বিতীয় পর্যায়টি সম্পন্ন হয়। দেখো, প্রথমেই দেখো 6টা পিজিএ দেখছো, এখানে 6টা পিজিএর প্রত্যেকটা 6টা এটিপির কাছ থেকে একটা করে এটিপির কাছ থেকে ফসফেট নিচ্ছে। ভালো করে দেখো, পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে এটা গ্লিসারিক অ্যাসিড যৌগ, তার 3 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। এখন এই প্রত্যেকটা পিজিএ যদি প্রত্যেকটা এটিপির কাছ থেকে একটা করে ফসফেট পায়, তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 নম্বর কার্বনে রয়েছে। এবার এটিপির কাছ থেকে একটা ফসফেট পেলে সে 1 নম্বরে রাখবে, তখন তার নাম হয়ে যাবে 1,3, আর দুটো হয়ে যাচ্ছে বলে ফসফেট 20 কথাটা আসছে। তাহলে 1,3 20 ফসফোগ্লিসারিড। তার মানে এখানে কি হলো না, 6 অণু পিজিএর প্রত্যেকটি 6 অণু এটিপির একটি এটিপি থেকে একটা করে ফসফেট নিয়ে তার প্রথম কার্বনে স্থান দিচ্ছে। এই যে 1,3 কথাটা মানে হচ্ছে যে এই গ্লিসারিক অ্যাসিড 3 কার্বনযুক্ত যৌগ, তার কত নম্বর কার্বনে ফসফেট যুক্ত আছে সেই সংখ্যাটাকে ইন্ডিকেট করে। তাহলে এখানে 1,3 কথাটার মানে গ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, 3 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। যেহেতু দুটো ফসফেট, সেজন্য আমরা এখানে 20 কথাটা ব্যবহার করেছি। তাহলে 1,3 20 ফসফোগ্লিসারিড তৈরি হলো। অর্থাৎ আলোক দশায় উৎপন্ন হওয়া এটিপি তার ফসফেটকে ডিফসফোরাইলেশন ঘটিয়ে পিজিএকে দিল। তাহলে পিজিএর সাপেক্ষে কী হলো না, পিজিএর সাথে ফসফেট অ্যাড হলো, তাই তার সাপেক্ষে ফসফোরাইলেশন ঘটলো। এর ফলে আমরা 6 অণু পিজিএ 6 অণু এটিপির কাছ থেকে 6টা ফসফেট নিয়ে 6 অণু 1,3 20 ফসফোগ্লিসারিড তৈরি হতে দেখলাম। এবার যেই 1,3 20 ফসফোগ্লিসারিড হয়ে গেল, পরক্ষণেই আবার ডিফসফোরাইলেশন হবে। সে ওই 1 নম্বরে যে ফসফেটটাকে গেন করলো, সঙ্গে সঙ্গে সে ফসফেটটাকে ছাড়তে যায়। তার ফলে কী হচ্ছে, এখানে ডিফসফোরাইলেশন ঘটলো। এই কাজে সাহায্য করে ডিহাইড্রোজেনেজ এনজাইম এবং এনএডিএইচ।
এই যে NADPH যেটা তৈরি হয়েছিল আলোক দশায়, সেই NADPH এসে কী করলো না 1,3-বিসফসফোগ্লিসারেটের 1 নম্বরের ফসফেটটাকে ফসফরিক অ্যাসিড হিসেবে বার করে দিল আর তাকে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেটে পরিণত করে দিল। তাহলে 6 অণু 1,3-বিসফসফোগ্লিসারেট ছিল, তাই 6টার ক্ষেত্রে 6 অণু NADPH 6টা ফসফরিক অ্যাসিড হিসেবে বার করে দিল এবং নিজে কিন্তু NADP+ হয়ে গেল। অর্থাৎ দেখো কোনো যৌগ থেকে হাইড্রোজেন বাদ গেলে তাকে আমরা কি বলি না, তাকে আমরা বলছি জারিত হওয়া, কারণ হাইড্রোজেন বাদ চলে যাচ্ছে। তাহলে NADPH ছিল, NADP+ হলো, হাইড্রোজেন বাদ চলে গেছে, তাহলে নিজে জারিত হচ্ছে। তাহলে যে নিজে জারিত হয় সে অপরকে কী করে না বিজারিত করে। সেই জন্য 1,3-বিসফসফোগ্লিসারেট বিজারিত হয়ে 3-ফসফোগ্লিসারেট বা গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট তৈরি করলো। তাহলে এখানে আমরা যদি ধারাবাহিকভাবে দেখি দুটো স্টেপ হতো। প্রথম স্টেপে 6 অণু PGA 6 অণু ATPর সাথে বিক্রিয়া করে 6 অণু 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হলো, মাঝখান থেকে 6টা ATP এখানে ইউজড হয়ে গেল। আর এই 6 অণু 1,3-বিসফসফোগ্লিসারেট 6 অণু NADPH এর সাথে বিক্রিয়া করে 6 অণু ফসফরিক অ্যাসিড বার করে দিল ও পুনরায় আবার 6 অণু 3-ফসফোগ্লিসারেট তৈরি হলো। এই দুটো রিয়াকশান দেখো, প্রথম রিয়াকশানটা ভালো করে যদি দেখো ফসফোরাইলেশন, ফসফেট অ্যাড হচ্ছে, তারপরের রিয়াকশানটা যদি ভালো করে দেখো ফসফেট বের হয়ে যাচ্ছে। তাহলে ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন। প্রথম ধাপে ব্যবহৃত হয় আলোক দশা থেকে উৎপন্ন 6 অণু ATP, দ্বিতীয় ধাপেও ব্যবহৃত হয় আলোক দশায় উৎপন্ন 6 অণু NADH। অর্থাৎ আলোক দশায় উৎপন্ন দুটি যৌগ ATP এবং NADH এখানে ধারাবাহিকভাবে PGA-কে 6 অণু PGA-কে 6 অণু 3-ফসফোগ্লিসারেটে পরিণত করে। এই পর্যন্ত যে স্টেপটা তোমরা দেখছো এটা হচ্ছে বিজারণ, এটাকে আমরা বলছি বিজারণ, এই দুটোই। তো এটা দ্বিতীয় ধাপ হলো। এইবার আমরা তৃতীয় ধাপ আসছি। তৃতীয় ধাপটার নাম হচ্ছে পুনরুৎপাদন। আমরা এখানে দেখি, কারণ আরেকটা যে ধাপ ছিল যেটাকে আমরা অনেক সময় তৃতীয় বা চতুর্থ বলছিলাম সংশ্লেষ, গ্লুকোজ সংশ্লেষ, সেটা সরাসরি কেলভিন সাইকেলের মধ্যে আসে না, সেই জন্য আমরা ওটাকে পাশে বলছি। তো এখানে তিনটে যে পর্যায়, অর্থাৎ তৃতীয় পর্যায় হচ্ছে পুনরুৎপাদন। তার দেখো এই যে 6 অণু 3-ফসফোগ্লিসারেট তৈরি হয়েছে, 3-ফসফোগ্লিসারেট মানে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, এই যে 6 অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট হয়েছে, আমরা এটা 6বার লিখলাম, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, 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 গ্লিসারঅ্যালডিহাইড 6বার লিখলাম। সেই জন্য 6টা অ্যারো দিয়ে আমরা টেনে একবার লিখে দিয়েছি গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। এইবার এই 6টা গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেটের মধ্যে একটি, অর্থাৎ একটি গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট থেকে গ্লুকোজ উৎপাদন হয়, অর্থাৎ একটা খরচ হয়ে গেল, অর্থাৎ যেটাকে আমরা সংশ্লেষ বলছিলাম যে পর্যায়ে, সেটা গ্লুকোজ উৎপাদনে ব্যবহৃত হয়ে গেল। বাকি যে 5টা গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট থাকলো তারা কিন্তু কখনোই গ্লুকোজ উৎপাদনে ব্যবহৃত হয় না। তারা নিজেদের মধ্যে একাধিক রিয়াকশান বা বিক্রিয়া ঘটিয়ে তারা কিন্তু পুনরায় ওই যে 3 অণু RUBP তৈরি হয়েছে সেই 3 অণু RUBP ফেরত দিয়ে দেয়, দিয়ে চক্রটা সম্পন্ন করে। তার কারণ কি না, তোমরা বলতেই পারো যে স্যার এক অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট থেকে কেন গ্লুকোজ হলো, সবগুলো থেকে যদি গ্লুকোজ হতো বেশি গ্লুকোজ পেতাম। কিন্তু ভেবে দেখো এই 3 অণু কার্বন অর্থাৎ 15টা কার্বন, এটা তো তার কোষস্থ যৌগই ছিল, এগুলো তো নিজস্ব ক্রেডিট হয়নি, ক্রেডিট হয়েছিল 3টে কার্বন। সেই 3টে কার্বন এই গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেটের 3টে কার্বন সেটাকেই ইউজ করে গ্লুকোজ করলো, আর বাকিগুলো তো ওরই যৌগ ছিল। তোমার পকেটে ছিল 10টা 100 টাকার নোট, তো সেটাকে ভাঙিয়ে তুমি 20টা 50 টাকার নোট করলে, এতে কি কোনো পরিবর্তন হলো? তোমার টাকার সংখ্যা বাড়লো। এখানেও তাই, 5 কার্বনযুক্ত RUBP ছিল, 3 কার্বনযুক্ত গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট হয়েছে, তাই তাদের কার্বন সংখ্যার হেরফের হয়নি, অর্থাৎ কার্বন সংখ্যা একই আছে, তাদের রূপ পাল্টেছে মাত্র। তো এইবার আমরা যদি দেখি এই যে 5 অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট তারা কিন্তু কোনো মতেই গ্লুকোজ প্রোডাকশানে, অর্থাৎ সংশ্লেষ যে নামক যে পর্যায়, অর্থাৎ খাদ্য তৈরিতে ব্যবহৃত হবে না। তারা কিন্তু নিজেদের মধ্যে একাধিক রিয়াকশান ঘটিয়ে পরস্পর তারা কিন্তু এই RUBP-কে ফিরিয়ে দেবে এবং তাদের কমিটমেন্ট রাখবে। প্রথমেই আসছি দেখো, এক অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, তার মানে 3 কার্বন একটা ফসফেট, আর একটা গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট 3 কার্বন একটা ফসফেট। দেখো 2 অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট পরস্পরের সাথে বিক্রিয়া করে না, সেই জন্য এক অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট নিজের আইসোমার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে রূপান্তরিত হয়। তাহলে এইটা হলো গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, আর এর আইসোমার রূপান্তরিত হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এও 3 কার্বন একটা ফসফেট। তাহলে 3 কার্বন যুক্ত গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট আর 3 কার্বন যুক্ত ডাইহাইড্রোজেন, তারা বিক্রিয়া করছে 3 3 6 কার্বন অর্থাৎ ফ্রুক্টোজ এবং 2টো ফসফেট,
তাহলে একটা একে থাকবে, একটা ছয়, সবসময় দুটো ফসফেট থাকলে একটা ফার্স্ট কার্বনে থাকবে, একটা লাস্ট কার্বনে থাকবে। তাহলে যেহেতু 6 কার্বন ফ্রুক্টোজ, সেই জন্য 1,6 বিসফসফেট। এবার যেই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট গঠিত হলো, সঙ্গে সঙ্গে এক অণু জল সাথে বিক্রিয়া করে ওই ফ্রুক্টোজের 1 নম্বর পজিশনে থাকা জল ফসফেটটা সে কিন্তু ফসফরিক অ্যাসিড হিসেবে বেরিয়ে গেল। অর্থাৎ এক অণু জল নিয়ে ফসফরিক অ্যাসিড হিসেবে ওর 1 নম্বরের ফসফেটটা চলে গেল। তাহলে এখন কি হলো না, ফ্রুক্টোজ 6 ফসফেট, কারণ দুটো আর থাকলো না, সেটা 20 কথাটা উঠে যাবে। ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট মানে কি 6টা কার্বন একটা ফসফেট। এবার তৃতীয়টা নিল গ্লিসারিল 3 ফসফেট, দেখো গ্লিসারিল 3 ফসফেট মানে 3 কার্বন একটা ফসফেট, এ হচ্ছে 6 কার্বন একটা ফসফেট। তাহলে এই দুটো যখন বিক্রিয়া করবে 6 আর 3 9 কার্বন, কিন্তু 9 কার্বনযুক্ত সুগার হয় না, শর্করা হয় না। তাহলে তখন ওকে কি 5 4-এ ভেঙে দিচ্ছে, অর্থাৎ 6 ফ্রুক্টোজ 6 ফসফেট মধ্যে 6 কার্বন একটা ফসফেট, গ্লিসারিলের 3 ফসফেট 3 কার্বন একটা ফসফেট, তাহলে 6 আর 3 9 কার্বন দুটো ফসফেট, তাকে 5 4-এ ভেঙে দিচ্ছে। তারপরে তৈরি হচ্ছে এক অণু জাইলিউলোজ 5 ফসফেট আর এক অণু এরিথ্রোজ 4 ফসফেট। এই জাইলিউলোজ 5 ফসফেটের মধ্যে 5 অণু আছে এবং একটা ফসফেটকে দিচ্ছে, সে তার 5 নম্বর কার্বনে রয়েছে বলে 5 ফসফেট। আর পড়ে থাকলো আর 4টে কার্বন, তার নাম এরিথ্রোজ সুগার, সেই জন্য তার একটা ফসফেট পাচ্ছে 4 লাস্ট কার্বনে, সেই জন্য এরিথ্রোজ 4 ফসফেট। এবার এই জাইলিউলোজ 5 ফসফেটকে সরাসরি এর আইসোমার হচ্ছে রাইবিউলোজ 5 ফসফেট, তাই জাইলিউলোজ 5 ফসফেটকে আইসোমারেজ উৎসেচক দিয়ে সরাসরি রাইবিউলোজ 5 ফসফেটে রূপান্তরিত করে দেওয়া হয়। এবার এটা এখানে থেকে যায়, কারণ রাইবিউলোজ ধরো 5 কার্বন হয়ে গেছে, আমরা তো রাইবিউলোজেই আসবো, সেই জন্য ওটাকে রেখে দেওয়া হয়। এদিকে যে এরিথ্রোজ ফসফেট অর্থাৎ 4 কার্বন একটা ফসফেট, সে কিন্তু এই চতুর্থ গ্লিসারাইল ডি 3 ফসফেটটার সাথে বিক্রিয়া করে। তাহলে গ্লিসারাইল ডি 3 ফসফেট চতুর্থ মানে এর মধ্যে 3টে কার্বন একটা ফসফেট, এর মধ্যে 4টে কার্বন একটা ফসফেট, তাহলে 4 আর 3 7, তাহলে 7 কার্বনযুক্ত সুগার হয়, তার নাম সেডোহেপটিউলোজ। তাহলে এখানে সেডোহেপটিউলোজ এর একটা ফসফেট, এর একটা ফসফেট, তাহলে সেডোহেপটিউলোজ 1,7 বিশ ফসফেট, কারণ 7টা কার্বন আছে বলে একটি ফার্স্ট একটি লাস্ট কার্বনে থাকবে, সেই জন্য এখানে হলো সেডোহেপটিউলোজ 1,7 বিশ ফসফেট। এবার যেই 1,7 বিশ ফসফেট হলো, সঙ্গে সঙ্গে এ আবার আগের মতো এক অণু জল নিয়ে সে ফসফেটটাকে ফসফরিক অ্যাসিডে বের করে দিল। তাহলে সেডোহেপটিউলোজ 1,7 বিশ ফসফেট ছিল, এখন হয়ে গেল সেডোহেপটিউলোজ 7 ফসফেট, কারণ 1 নম্বরের ফসফেটটাকে সে ছেড়ে দিয়েছে ডিফসফোরাইলেশনের মাধ্যমে। তাহলে সেডোহেপটিউলোজ 7 ফসফেট, আর 20 কথাটা উঠে গেল। তাহলে 7 কার্বন একটা ফসফেট, তাহলে 7 কার্বন একটা ফসফেট। এবার লাস্ট 5 নম্বর গ্লিসারিলের 3 ফসফেটটাকে নিল, তাহলে এর 3 কার্বন একটা ফসফেট, এর 7 কার্বন একটা ফসফেট। যখন দুটো বিক্রিয়া করলো 7 আর 3 10 কার্বনযুক্ত কোনো সুগার হয় না, সেই জন্য সে তাকে 5 5-এ ভেঙে দিল। তাহলে 10কে ভাঙলো জাইলিউলোজ 5 ফসফেট এবং রাইবোজ 5 ফসফেট, দুটো ফসফেট এর একটা ওর একটা ছিল, একে একটা দিল একে একটা দিল। এবার জাইলিউলোজ 5 ফসফেটের আইসোমার রাইবিউলোজ 5 ফসফেট, রাইবোজ 5 ফসফেটের আইসোমার রাইবিউলোজ 5 ফসফেট, অর্থাৎ আলটিমেটলি আমরা দেখলাম 3 অণু রাইবিউলোজ 5 ফসফেট গঠিত হয়ে গেল। এইবার এই রাইবিউলোজ 5 ফসফেট মানেই তো আরইউবিপি নয়, আরইউবিপি মানে রাইবিউলোজ 1,5 বিশ ফসফেট, অর্থাৎ আরও একটা করে ফসফেট ঘাটতি আছে। তাহলে এই যে 3 অণু, এক অণু এলো এই জাইলিউলোজ 5 ফসফেট থেকে, এখানেও এলো জাইলিউলোজ 5 ফসফেট থেকে, আর এখানে এলো রাইবোজ 5 ফসফেট থেকে। এই যে 3 অণু রাইবিউলোজ 5 ফসফেট গঠিত হলো, যারা 5 কার্বনযুক্ত সুগার এবং যাদের 5 নম্বর পজিশনে একটি করে ফসফেট রয়েছে, তো এদের প্রত্যেককে যদি আরেকটি করে ফসফেট দেওয়া যায় তবেই এরা আরইউবিপি হবে। তখন ওই 3 অণু রাইবিউলোজ 5 ফসফেট 3 অণু এটিপির কাছ থেকে একটা করে ফসফেট নিল। তারা বলল দেখো আমরা তো রাইবিউলোজ 5 ফসফেট, আমাদের 5 নম্বর কার্বনে একটা ফসফেট রয়েছে, তাই আমাকে যদি একটা ফসফেট ধার দাও, আমি ফসফেটটা 1 নম্বরে রাখবো, তখন আমার নাম হয়ে যাবে রাইবিউলোজ 1,5 বিশ ফসফেট। আর রাইবিউলোজ 1,5 বিশ ফসফেট 3 অণু রাইবিউলোজ 5 ফসফেট থেকে এই 3টে এটিপির কাছ থেকে একটি করে ফসফেট নিয়ে 3 অণু রাইবিউলোজ 20 ফসফেট তৈরি হয়। এই যে 3 অণু রাইবিউলোজ 20 ফসফেট তৈরি হলো, তারাই হচ্ছে 3টে আরইউবিপি। এরা সরাসরি কি হয় না, এরা সরাসরি চলে যায় তোমার একদম গিয়ে সেই যে 3 অণু আরইউবিপি ব্যবহার হয়েছিল সেটাকে ফিরিয়ে দেয়। কেন এই পুনরুৎপাদন করা হয়, আরইউবিপি যেটা ইউজ হয়েছিল তাকে কেন আবার এতগুলো রিয়াকশানের মাধ্যমে ফিরিয়ে দেয়? তার উত্তর একটাই, না হলে পরের দিন সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাবে, পরের দিন কার্বন ডাই অক্সাইড আসবে, কিন্তু কোষস্থ যৌগের যোগান থাকবে না। তাই কোষস্থ যৌগের যোগানকে অক্ষুণ্ণ রাখার জন্য এই প্রক্রিয়াটা ঘটানো হলো। এবং এখানে মনে রাখার জন্য আমি যেভাবে মনে রাখি 3 3 6, 6 3 9, 9 হয় না, সেই জন্য 5 4, 4 3 7,
7 3 10 হয় না, 5 5, এইভাবে কিন্তু এই কেলভিন সাইকেল ঘটে। এবং এই কেলভিন সাইকেলকে দেখো অটো ক্যাটালাইটিক সাইকেল বলে। তুমি একটু ভালো করে দেখো, এই চক্রটা কোনো দিনই থামবে না, কারণ বাইরে থেকে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করেছে, এটাই এর প্রভাবক। এবং মানুষ নামক দুর্বৃত্ত জাতি পৃথিবীতে যতদিন থাকবে কার্বন ডাই অক্সাইডের অভাব হবে না। সুতরাং কার্বন ডাই অক্সাইডের অভাব যদি না হয়, এই প্রক্রিয়া চলতেই থাকবে। যেহেতু এই প্রক্রিয়া সম্পূর্ণ নিজেই নিজেকে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, তাই এই প্রক্রিয়া বাইরের কোনো প্রভাবক দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত নয়। সেই কারণেই একে আমরা স্বয়ংক্রিয় পাথওয়ে বলে থাকি বা অটো ক্যাটালাইটিক সাইকেল বলা হয়। তাহলে এই যে পুরো ধাপটা, এই এতগুলো রিয়াকশান, এইটা হচ্ছে তৃতীয় ফেজ, অর্থাৎ রিজেনারেশন ফেজ বা পুনরুৎপাদন দশা। তাহলে আমরা 4টে ফেজ দেখলাম। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এসে আরইউবিপির সাথে বিক্রিয়া হয়ে পিজিএ তৈরি হলো, ফেজ 1। এবার 6 অণু পিজিএ থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট, তারপর গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট গঠিত হলো। এটা হলো পর্যায় 2 বা ফেজ 2, যাকে বিজারণ বললাম। আর এই যে এতগুলো যে 5টা গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট, 5 অণু গ্লিসারাইল নিজেদের মধ্যে একাধিক পরপর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় 3 অণু আরইউবিপিকে ফিরিয়ে দিল, দিয়ে কমিটমেন্ট রাখলো। এটা হচ্ছে ফেজ 3, অর্থাৎ পুনরুৎপাদন। আর এখনও যে আমাদের গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট থেকে গ্লুকোজ উৎপাদন হলো, সেটা হচ্ছে ফেজ 4। এইবার এখানে তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এখনও গ্লিসারাইলডিহাইড 3 ফসফেটে 3টে কার্বন আছে, আপনি বলছেন ওর থেকে গ্লুকোজ হচ্ছে। গ্লুকোজে তো 6টা কার্বন থাকে। আমি প্রথমেই স্বীকার করে নিয়েছি যে এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড নিয়ে সালোক সংশ্লেষের অঙ্গারাপ্তিকরণ ঘটে। তাহলে সেক্ষেত্রে যদি 6 অণু কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে এখানে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে এবং 12 অণু গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট তৈরি হবে। তাহলে এখানে যেমন 6 অণু লিখেছি, এরকম 12 অণু লিখতে হবে। তখন 2 অণু গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট থেকে 1 অণু গ্লুকোজ হয়। আর এখানে যেমন 5 অণু, ওদিকেও 5 অণু, মোট 10 অণু গ্লিসারাইলডিহাইড 3 ফসফেট নিজেদের মধ্যে কিন্তু একাধিক বিক্রিয়া ঘটিয়ে 6 অণু আরইউবিপিকে ফিরিয়ে দেয়। তখন এক্ষেত্রে 6 অণু ইউজ হবে। এই হচ্ছে আমাদের কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলটা তোমরা বারবার দেখবে ভিডিওটা, এবং না দেখে আঁকার চেষ্টা করবে। একটা ফেজ, প্রথমে এইটুকু চেষ্টা করবে, তারপর এইটুকু, এই দুটো পাচ্ছ কি না, তারপর এইটুকু চেষ্টা করবে, তারপর গোটাটা চেষ্টা করবে। এবং এটা আশা করি তোমাদের বইগুলোতে থাকবে না এরকমভাবে, তার কারণ এটা একদম কেলভিনের নিজস্ব এটাই আমি তোমাদের করালাম, কেলভিন চক্রের বিভিন্ন ঘটনাগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই।